বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আবার একটি ভূতের গল্প করব। তো তোমরা তো ভূতের গল্প শুনতে পছন্দ করো, তো চলো আজকের ভূতের গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটি হচ্ছে শিউলিবন গ্রামকে কেন্দ্র করে। ওই শিউলিবন গ্রামটি বেশ বড় এবং খুব সুন্দর। গ্রামটিতে প্রচুর মানুষ বাস করেন, মানে অনেক বড় গ্রাম আর কি। তো সেখানে একটি নদী আছে বড়। ওই নদীর পাশেই চায়ের দোকানকে কেন্দ্র করে সবাইকার আড্ডা। চায়ের দোকানটি হচ্ছে নিমাই কাকার। নদীর পাশেই চায়ের দোকান, মানে লোকেশন খুব সুন্দর। বৃষ্টি হোক, গ্রীষ্ম হোক, শীত হোক, চায়ের দোকানে ভিড় কিন্তু লেগেই থাকে। তবে বর্ষা বাদলের দিনে একটু কম ভিড়টা হয়, কিন্তু হয়, লোক আসে। মানে যে বর্ষা বাদল হচ্ছে বলে এলো না সেটা নয়, লোক কিন্তু আসে। নিমাই কাকার চার যেমন স্বাদও, আর ওখানে জমিয়া আড্ডাটাও হয় গ্রামের সবাইকার। গ্রামের বলতে ছোকরা আছে, বয়স্ক আছে, মধ্যবয়স্কও আছে, বা একদম ইয়ং ছেলেও আছে, সব মিশিয়ে আর কি বলতে গেলে। তো নয়ন কাকার ওই নিমাই কাকার চায়ের দোকানের আড্ডাতে যতক্ষণ না নয়ন কাকা আসছে ততক্ষণ না কিন্তু চায়ের আড্ডাটা জমে না। সবাই এলো, কিন্তু নয়ন কাকা যেদিন আসে না সেদিন যেন কিছু একটা ফাঁকা রয়ে গেল মনে হয়। সেদিনের আড্ডাটা বেশ জমলো না। এমনটা নয় যে নয়ন কাকা ছাড়া আড্ডা হয় না, কিন্তু নয়ন কাকা এলে আড্ডাটা আরো জমে ওঠে। নয়ন কাকা কলকাতাতে চাকরি করতেন। তো এখন মোটামুটি প্রায় 10 বছর হয়ে গেল রিটায়ার করেছেন, গ্রামেই আছেন। ছেলেরা তো সব বাইরে থাকে, বিদেশে থাকে। তো নয়ন কাকার ছেলেরা বলেছে যে বাবা তুমি চলে এসো। তো নয়ন কাকা বলছে না, আমি গ্রাম ছেড়ে যাবো না, এখানে আমার সব বন্ধু আছে, আত্মীয় আছে, তোরা ওখানে ভালোভাবে থাক, কিন্তু তোরা মাঝে মাঝে কিন্তু আসবি। তো মাঝে মাঝে নয়ন কাকার ছেলেরা আসে, কিন্তু পুজো পাশা হলে ছুটি নিয়ে আসে। এমনি হয়তো সাধারণত আসা যায় না, যেহেতু বিদেশে থাকে, অনেক দূরে, যেহেতু যেহেতু আসাটা কম হয়। কিন্তু পুজো পাশা হলে, মানে দুর্গা পুজো হলে আসে কিন্তু। তাছাড়া নর্মালি আসা হয় না বলতে গেলে। তো নয়ন কাকা আর কাকি তো স্বামী স্ত্রীর জীবন, এখন রিটায়ার্ড স্বামী। আর কাকি তো মানে কাকিমা তো হাউস ওয়াইফ বলতে গেলে। তো নয়ন কাকা এখন রিটায়ার লাইফ যাপন করছে। মানে নয়ন কাকার বয়স এখন 70 থেকে 72, ভালোই বয়স হয়ে যায়। হাইট মোটামুটি মিডিয়াম, খুব যে লম্বা তাও না, খুব যে বেটে তাও না, মিডিয়াম হাইট। কিন্তু নয়ন কাকা এখনো শক্ত আছে, মানে নিমাই কাকার মতনই শক্ত বলতে গেলে। তো নিমাই কাকাই একমাত্র নয়ন কাকাকে নয়ন দা বলে ডাকতো। বাকি সবাই কেউ দাদু বলে ডাকতো, নয়ন দাদু, কেউ আবার নয়ন কাকা বলে ডাকতো, কেউ সমস্যা যে যেরকম ভাবে ডাকতো, কিন্তু নয়ন দা বলে একমাত্র ওই নিমাই কাকা ডাকতো আর কি, যার চায়ের দোকান আর কি। তো প্রায় সন্ধ্যা হয়ে এলো, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করলো। তো চায়ের দোকানে কয়েকজন এসে তো হাজির হাজির অলরেডি। তার কিছুক্ষণ পরেই, মোটামুটি 6:30-7টা বাজতেই নয়ন কাকা এসে হাজির, ছাতা নিয়ে। আর নয়ন কাকা আসতেই সবাই একদম মানে যেন কোনো কিছু যেন রেডি হয়ে গেল সবাই। মানে অলরেডি, মানে নয়ন কাকা দেখি বুঝতে পেরে গেলো সবাই আমার গল্প শোনার জন্য বসে আছে হয়তো। তো নয়ন কাকু একটু মজা করে বলো, দাঁড়া ছোকরাটা, বসতে দে বসতে দে। আগে এ নিমাই এক কাপ গরম গরম চা দে তো, আর এক কাজ কর, চপ চাক সবাইকার জন্য। তো এবার তো নিমাই কাকা তো চপ চাকতে শুরু করলো, আর চাও হচ্ছে একদিকে। তো কিছুক্ষণ পর সবাই ভাতে চপ আর চা নিয়ে রেডি হয়ে গেল নিমাই কাকার গল্প, নয়ন কাকার গল্প শুনতে, নয়ন খুড়োর। নয়ন খুড়ো তো বলছে যে দেখ বাবু, গল্প কিন্তু বলবো, কিন্তু মাঝের থেকে কেউ কিন্তু পরং কাটিয়ে নেবে, তাহলে আমি কিন্তু গল্প বলবো না। তোদের অভ্যাস আছে মাঝে মাঝে আমাকে পরং কাটার, মজা মারার আমাকে নিয়ে।
তো সে না হয় তুই তো আর নাতির বয়সী, মজা মার, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু গল্প করার সময় কিন্তু ফরম কাটবি না, তাহলে আমি কিন্তু রেগে যাবো। তখন বাচ্চা ছেলে গো, না না কাকা, তুই চিন্তা করো না, আমরা কিছু বলবো না, আমরা তো তোমার গল্প শোনার জন্যই তো বসে আছি, তোমার গল্প না হলে হয়, আজকের আড্ডাটা না হলে জমবেই না। তখন বলছে শুন তাহলে, তোদের সাথে তো অনেক গল্প করেছি, অনেক অ্যাডভেঞ্চারাস গল্প করেছি, ভূতের গল্প করেছি, কিন্তু আজকে তোদের সাথে একটা কিন্তু অভিজ্ঞতা শেয়ার করব। তো তখন সবাই বেশ ইন্টারেস্টেড হয়ে বসে রইল, সবাইকার নজর হচ্ছে নয়ন খুড়োর দিকে, বা নয়ন খুড়ো শুরু করলো তার গল্প। তো বললো আমি তখন বয়স কম, তখন আমার চাকরি হয়নি, তখন আমার কলেজ পাস হয়েছে, কলেজ পাস হয়ে কিছু বছর হয়েছে, মানে মোটামুটি আমার 23-24 বছর বয়স। তো তোরা তো জানিস আমি কম কম বয়সে আমি কলকাতায় থেকেছি, পড়াশোনা করেছি ওখানে, তারপর চাকরি টাকরি করে ওখানেই চাকরি পাই, রিটায়ার লাইফ এখন এখানেই আছি, রিটায়ারে, কিন্তু কম বয়সে তখন আমি কলকাতাতেই ছিলাম। তো গ্রামে তো প্রায় আসতাম তখন, পুজো পাশা হলেই ছুটি হলেই গ্রামে চলে আসতাম, কিন্তু মাসির বাড়ি আমার যাওয়া কম হতো। আমার মাসির বাড়ি ছিল কুসুমডিহি গ্রামে, এটা অন্য ডিস্ট্রিক্টে পড়েছে। তো কুসুমডিহি গ্রামে মাসির বাড়ি যাওয়া হতো, কিন্তু খুব কম যাওয়া হতো। তো কখনো কখনো আমি চলে যেতাম, কখনো আমার মা বাবাও চলে যেত একা। তো একটা বছর মেলার সময় গেছিলাম আমি। তো মেলার সময় তখন ঘটনাটি ঘটে আমার সাথে, আমি বুঝতে পারি না ঘটনাটি কি ছিল, মানে ঘটনাটির ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। তখন ছিল এপ্রিল মাস, এপ্রিল মাসে আমার আরো যারা মাসি আছে তাদের ছেলেরা মেয়েরা সব এখানে ওই মাসি, ওই বড় মাসির বাড়িতে কুসুমডিহিতে সবাই জড়ো হয়েছে, সবাই চলে এসছে, মা বাবাও চলে গেছে। মা বলছে তুই কখন আসবি, বলে ঠিক আছে আমি চিন্তা করো না, আমি তোমার কালকের থেকে মেলা শুরু, তো তোমার আমি আগের দিন সন্ধ্যার দিকে মাসির বাড়ি ঢুকে যাও, তোমার কোনো চিন্তা নেই। এবার মাসির ছেলে মেয়েরা, আচ্ছা অন্যান্য যারা মাসির ছেলে মেয়েরা তারা তো এক্সাইটেড, যে নরেনদা কখন আসবে, নরেনদা কখন আসবে। তখন তো আর ফোন ছিল না, তখন ওই চিঠি টিঠিতে যা কাজ চলতো, তখন ফোনও ছিল না বলতে গেলে। তো সব কাজটা সেরে দুপুর দিকে আমি বাসে চাপি, ওখান থেকে বাসে 3-4 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাই ওই কুসুমডিহি গ্রামের মোড়ে। তো বাস থেকে নামলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে, টাইমটা ছিল শীতের টাইম, মানে ডিসেম্বরের শেষ দিক প্রায়, মানে জানুয়ারি 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 তখন ঢুকবো নতুন বছর ঢুকবো। তো তখন তো ডিসেম্বর ঠান্ডা, মানে গ্রামের ঠান্ডা, মানে বুঝতে পারছিস। যখন নেমেছি তখন 6টা বাজে, তখন মাত্র কয়েকজন লোককে দেখা যাচ্ছে চা খেতে। তো বাসে এসে তো মাথাটা পর্যন্ত ধরে গেছে জার্নি করে, একটু কিছুক্ষণ চাটা খেলাম, চায়ের দোকানে বসলাম, তারপর দেখলাম যদি যদি কোনো রিক্সা টিক্সা পাওয়া যায়, যদি কোনো যানবাহন পাওয়া যায় তাহলে চেপেই ওখান থেকে চলে যাবো মাসির বাড়ি একবার। আর হাঁটতে হলে নাই নাই করে এখনো আধ ঘন্টার উপর লেগে যেতে পারে, মানে 45 মিনিট টুকু লেগে যেতে পারে হেঁটে হেঁটে যেতে গেলে। তখন আমি ভাবি যে কিছুক্ষণ যদি ওয়েট করে যদি কিছু পাওয়া যায়, কোনো যানবাহন টানবাহন। তো দেখলাম মোটামুটি 1 ঘন্টা প্রায় বসে রইলাম, যদি কিছু পাওয়া যায়। 1 ঘন্টা তো বসে রইলাম, 1 ঘন্টা বসার পরও কোনো যানবাহন পেলাম না, ফাঁকা হয়ে যেতে রাস্তা দেখলাম। তখন 7টা বেজে যায় প্রায়, তখন অগত্যা দেখলাম কেউ যখন নেই, তখন ঠিক আছে তাহলে আস্তে আস্তে হাঁটাই যাক, বসে থেকে তো কোনো লাভ নেই, তার থেকে আস্তে আস্তে হাঁটা যাক। আর তখন ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব বেশি না, কেউ ধীরে ধীরে শুরু হয়েছে, কিন্তু ছাতা নিয়ে এসেছিল নয়নপুরা। নয়নপুর ছাতাটা খুলে নিজের মনে মনে গুনগুন করতে করতে ও রাস্তার দিকে, কাঁচা রাস্তা ধরে যেতে শুরু করে। কিছুটা যাওয়ার পর দেখলো একটা লোক ওর পিছু নিয়ে যায়। তো নয়নপুরের কাছে তো বেশ মোটামুটি অনেকগুলোই পয়সা পয়সা ছিল, মানে মোটামুটি হাজার কয়েক টাকা ছিল, তো তখনকার টাইমে হাজার কয়েক টাকা মানে অনেক ভ্যালু সেটার। তো একটি লোক
মোটামুটি 45 থেকে 50 ওর পিছু নিয়েছে কন্টিনিউসলি। মোটামুটি 10 মিনিট ধরে ওরা একসাথেই যাচ্ছিল। হঠাৎ তখন নয়ন খুড়ো বলে ওঠে যে এই যে আপনি আমার পিছু নিচ্ছেন কেন? আপনাকে আমি অনেকক্ষণ ধরে দেখছি, আমি যখন থেকে বাস স্ট্যান্ড থেকে আসছি তখন থেকে কিন্তু আপনি আমার পিছু নিচ্ছেন। কি ব্যাপার বলুন তো, আপনি কে বলুন তো আমাকে? আপনি চিনে নেন, আপনি শুধু ফলো করছেন কেন আমাকে? তখন বললো যে লোকটি একটু খোনা খোনা গলায় বললো আস্তে আস্তে, তুমি তুমি তোমার নাম নরেন তো? তুমি তো দিনেশ কাকার ছেলে না? দিনেশ কাকার ছেলে আর সোনালী কাকিমার ছেলে। তো বলে হ্যাঁ, তো ওনারা তো আমার মাসি আর মেসমশাই, তুমি তুমি কি করে চিনলে না? তো তখন ওই লোকটি বলে উঠলো, আরে দাদা, আপনাকে আমি দেখেছি অনেকবার, আপনি আমাকে চেনেন, আমি আপনাকে চিনি। তো হঠাৎ আপনাকে নজর পড়লো অনেকদিন পর গ্রামে আসতে, তো তখন থেকে আমি আপনাকে ফলো করছি। তুমি কথা বলার সুযোগ আর পাইনি, তো এতক্ষণ সুযোগ হলো। তখন নয়ন খুড়ো একটু স্বস্তি নিঃশ্বাস ফেললো, যে তাহলে পরিচিতই মানুষ আর কি, অচেনা নয়। হয়তো সে তাকে চিনতে পারেনি, কিন্তু সে নয়ন খুড়োকে চিনতে পেরে গেছে। তো লোকটি রোগা রোগা, বেশ দাড়ি পেকে গেছে। তো বললো তখন হাঁটতে হাঁটতে নয়ন খুড়ো বললো যে ঠিক আছে চলুন একসাথেই যাই। তখন লোকটি বললো হ্যাঁ তা তো ভালোই হয়, চলুন একসাথেই যাই। তারপরে নয়ন খুড়ো লোকটাকে জিজ্ঞাসা করলো যে আপনার নাম কি? লোকটা কিন্তু আস্তে আস্তে ওই স্বরে বললো যে দাদাবাবু, আমার নাম হচ্ছে অশেষ, অশেষ আমার নাম। তো লোকটা কিন্তু কোনোদিন দেখেনি কিন্তু নয়ন খুড়ো। হঠাৎ মাঝে নয়ন খুড়ো থেমে যায়। এবার সবাই যারা গল্প শুনছিল নয়ন খুড়োর, তখন বললো যে চায়ের এক চুমুক দিল সবাই। নয়ন খুড়ো বেশ বড় বড় চোখ করে থামলো। তখন সবাই বলে উঠলো, নয়ন খুড়ো থেমে গেলে কেন? গল্পটা বেশ জমেছিল, আবার গল্পটা ফিরে আসো। তখন নয়ন খুড়ো আবার গাম্ভীর্য গলায় বললো যে ঠিক আছে। তারপর গল্প করতে করতে অনেকটা রাস্তা হেঁটে যায়। তো নয়ন খুড়োর ব্যাপারে সবকিছু অনেক কিছু জানে কিন্তু ওই অশেষ। তো হঠাৎ বলে উঠলো যে আপনি আমার ব্যাপারে তো কিছু জানলেন কি করে? তখন অশেষ বলে উঠলো, আরে দাদা, আপনাকে বললাম না, আপনি কাকু কাকিমার তো ওই কাকিমাই তো বোনের ছেলে হন, তো আপনাকে তো আপনি অনেকবার আগেও দেখেছি, আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না। তো নয়ন খুড়ো অনেকবার চেষ্টা করলো কিন্তু চিনতে পারলো না, বলে, না আপনাকে চিনতে পারছি না। তো আপনার বাড়ি কোথায়? তো আপনিও তো এদিকে আছে, তো আপনার বলে, তো বললো আমার বাড়ি এই গ্রামের মাঝ দিকে যে শ্মশানটি আছে ওইখানটিতে। তো এবার বৃষ্টির রাতে, শীতের রাতে, ফাঁকা জায়গায় এরকম একটা কথা বললে যে কোনো মানুষের গায়ে ছ্যাদ করে উঠতে পারে। তো বলে এই তো শ্মশানের পাশে মানে। তখন নয়ন খুড়ো বলে ভেবে উঠলো যে শ্মশানের পাশে বলতে? হঠাৎ করে দাঁড়িয়ে গেল। তখন ওই অশেষ বলে উঠলো, আরে দাদা, ভয় করবেন না, ভয় করবেন না, আপনি আমাকে ভূত ভাবছেন নাকি? আমি আপনাদের মতনই মানুষ, আপনি চলুন। তখন একটু বিরক্ত হয়ে বললো যে আচ্ছা মতো বেশ ভয় দেখালেন আপনি আমাকে। হাঁটতে 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 মোটামুটি 15-20 মিনিট পর ওই গ্রামের মাঝখানে যে শ্মশানটি, ওই শ্মশানের কাছে এসে উপস্থিত হলো। তো আশেপাশে কোনো ঘর বাড়ি কিন্তু ছিল না, একা নদী ছিল শ্মশানের সামনেটায়। নদীটাতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, প্রচন্ড হাওয়া দিচ্ছে। তখন হঠাৎ করে ওই বসের লোকটি ওদেরই তো আমার বাড়ি চলে এসেছি, তো আপনি এবার যেতে পারবেন তো? তখন নয়ন খুড়ে বলে উঠলো, আরে মশা, আপনি আচ্ছা মুশকিল, তো আপনি বেশ মজা করছেন আমার সাথে, এখানে তো কোনো বাড়ি নেই, এখানে শ্মশানটি, এখানে কোথায় বাড়ি যে আপনি থাকেন না বলছেন? তখন ওই লোকটি চিকচিক করে হাসতে শুরু করলো। তো বললো, ওই যে দেখতে পাচ্ছেন ওই গাছটার কাছে, ওই গাছটার কাছে আমি থাকি, ওই গাছটিতেই আমার বাস। তো তখন নয়ন খুড়ো তো প্রচন্ড রেগে যায়, এই বৃষ্টির দিনে একে বিরক্তিকর অবস্থায় এসছে, তারপর ফালতু শুধু মজা করলে যে কোনো মানুষের মাথা গরম হয়ে যায়। তখন নয়ন খুড়ো বলে
দেখুন আমি আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি বলছেন, আপনি থাকুন তাহলে এখানে। তো তখন ওই অশেষ চুপ করে রয়ে গেল। তো আপনি থাকুন তাহলে এখানে গাছের কাছে, আমি চললাম। তো নয়ন খুঁড়ো মোটামুটি 2 সেকেন্ড হয়েছে এগাবে বলে, হঠাৎ পিছনে দেখছি কেউ নেই, ফাঁকা চারিদিক শুধু। পুরো ফাঁকা একদম, মানে যেন এমন মনে হলো যেন কেউই ছিল না নয়ন খুঁড়োর সাথে। তো এইটা শুনে তো নয়ন খুঁড়ো আবার থামলো, চায় চায় চুমুক দেওয়ার পর। তখন তো সবাই মানে এবার ভয়ে অবস্থা খারাপ সবাইকার, চায়ের দোকানে যারা ছিল। তো তখন বলে উঠলো যে খুড়ো তারপর কি হলো। তো তখন খুড়ো শুরু করলো আবার। তো তারপর তো দেখলাম যে পাশে পাশে কেউ নেই, তখন তো প্রচন্ড ভয় পেয়ে যায়। একটা মানুষ এত রাত্রে উধাও হয়ে যেতে পারে কি করে? এমন তো নয় যে আমি লোকালয়ে দাঁড়িয়ে আছি, হট করে কোনো গলিতে ঢুকে গেল, আশেপাশে কোনো গলিও নেই। তখন আমি প্রচন্ড ভয় পেয়ে যায়, এগোতে শুরু করি। কিছুক্ষণ যাওয়ার পরেই পিছন থেকে দেখি গাছে কেউ যেন বসে আছে, আর গাছে আর কেউ নেই, ওই অশেষই বসে আছে। ও দূর থেকে বলছে, দাদাবাবু আবার দেখা হবে আপনার সাথে। তখন তড়িমড়ি করে নয়ন খুঁড়ো মাসির বাড়ির দিকে পৌঁছায়, হাঁপাতে হাঁপাতে ঢুকে। ঘরে ঢুকে সবাই দেখলো এসে গেছে সবাই, অন্যান্য মাসিরা এসছে, তারপর ভাই বোনেরা এসছে। নয়ন খুঁড়ো ঘরে ঢুকে গরম করে হাঁপাতে হাঁপাতে বসলো চেয়ারটাতে। তো কিছু বলার মতো সিচুয়েশন কিন্তু নয়ন খুঁড়ো ছিল না তখন। নয়ন খুঁড়ো হাঁপাতে হাঁপাতে বললো এক গ্লাস জল দে। ওর ভাই কি বললো আর কি। তো জল টল দিল, তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বললো, পুরো ঘটনাটা বললো যে বাস থেকে নামার পথে, মাঝ পথে যা যা ঘটেছে সব কিছু একবার ডিটেলসে নয়ন খুঁড়ো বললো। তো তারপর তো ওর মাসি বলে উঠলো যে তোকে আমি বলতে ভুলে গেছিলাম, রাতের বেলাটা তুই যদি না এলে পারতিস, তুই সকালে এলেই পারতিস, রাতের বেলাটা তুই চলে এসেছিস না, তো বড় আমার ভুল হয়েছিল হয়তো, তো না এলেই পারতিস। তো তোর কোনো ক্ষতি হয়নি তো? তো বললো যে না না, কোনো ক্ষতি হয়নি কোনো। তো তো ওই লোকটাকে, তুমি কি চিনো ওদের, চিনো ওই লোকটাকে? ও বললো আমাকে চিনে যেহেতু। তো তখন ওর মাসি বলে উঠলো যে লোকটি পাতলা পাতলা ছিল তো, 45 থেকে 50 বছর বয়স, দাড়ি পাকা ছিল। তো বলে হ্যাঁ, ওর নাম বলছো, নিজে বলছিল অশেষ নাম বলছিল, বলছে বুঝতে পেরেছি। অশেষ ছিল এই গ্রামের শেষ প্রান্তের একটি লোক আর কি, শেষ প্রান্তে, গ্রামের শেষ প্রান্তে থাকতো। তো লোকটি এমনি কিন্তু মানে ছিচকে চোর টাইপের ছিল আর কি, মানে ছোটখাটো জিনিস চুরি করতো, ছিচকে চোর ছিল আর কি। তো একদিন বড় সড়ো চুরির দায় ধরা পড়ে। তো চুরির দায় ধরা পড়ে তো প্রচন্ড অপমান করে ওকে, ভালো রকমই গ্রামের সবাইকার সামনে তাকে অপমানিত করা হয়। তো সেই অপমানের তা সহ্য না করতে পেরে ও ওই শ্মশানের কাছে একটি বড় গাছ আছে, ওই বড় গাছের কাছে দড়ি দিয়ে আত্মহত্যা করে। তো কিন্তু মাঝে মাঝে কিন্তু অশেষকে ওখানেই দেখা যায়, অনেকেই দেখে যায়। কিন্তু সে অনেককে ভয় দেখায়, কিন্তু কারোর যে কোনো ক্ষতি করেছে তা করেনি, ক্ষতি করেনি। কিন্তু যারা ওই রাস্তা দিয়ে আসে রাতের দিকে তাদের কিন্তু ভয় দেখায়। তো অনেকে ব্যাপারটা জানে, অনেকে অ্যাভয়েড করে জিনিসটা চলে আসে। তো তুই তো ব্যাপারটা জানিস না বা তোকে বলাও হয়নি। তো তো ভগবান অসীম কৃপা যে তুই ঠিক আছে। তো তখন ব্যাপারটা পুরোটা শুনে তখন নয়ন খুঁড়ো মানে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপরে তো ওদের মেয়েরা সব ভালোভাবেই কাটলো, ওই বন্ধুর সাথে সবাই কাটে। কিন্তু ওই অভিজ্ঞতাটি ওর আজও মনে রয়ে গেছে এত বয়স হওয়ার পর। মানে ঘটনাটি ঘটেছিল নয়ন খুড়োর সাথে 24-25 বছর বয়সে, আর গল্পটি বলছে 70-72 বছর বয়সে। মানে কত এতদিনকার পুরোনো ঘটনাও নয়ন খুড়োর এখনো মনে আছে। এবার তো নয়ন খুড়ো গল্প শেষ, তো সবাই বেশ
বললো যে নয়ন খুড়ো আজকের গল্পটি বেশ জমে গেছিল, আজকের গল্পটি বেশ গা ছমছমে, কিন্তু নয়ন খুড়ো সত্যি তোমার দম আছে, তুমি বলেই পেরেছো এইসব, আমাদের দ্বারা হতো না। তারপর আস্তে আস্তে বৃষ্টি থেমে গেল, যে যার ঘরে চলে গেল, নয়ন খুড়ো চলে গেল। তো নয়ন খুড়ো না এলে ওদের আড্ডা কিন্তু জমে না। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে।